হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের প্রত্যেকের জীবনেই অনেক আশা আর অনেক স্বপ্ন আছে। কেউ চায় নিজের জীবনে অনেক সফল হতে, আবার কেউ চায় নিজের পছন্দের বাড়ি বা গাড়ি কিনতে। তো আবার অনেকের স্বপ্ন থাকে তার প্রিয় মানুষের সাথে তার বাকি জীবনটা ভালোভাবে কাটানোর। কিন্তু কেমন হবে যদি নিজের এই স্বপ্নগুলো পূরণ করার আগে কেউ জানতে পারে তার খুবই কঠিন রোগ হয়েছে, আর সেই রোগের কারণে সে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে। এই খবরটা জানার পর কোনো মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে? সেই মানুষটা কি মানসিকভাবে সবকিছু ভালোভাবে সামলাতে পারবে, নাকি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়বে? আমাদের আজকের কাহিনীটা এমনই একজন ক্যান্সার রোগীর জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি, যার নাম হলো 50-50। 2011 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.6। তো আমাদের আজকের গল্পটা হলো অ্যাডাম নামের 27 বছর বয়সী এই ছেলেটাকে নিয়ে। অ্যাডাম একটা রেডিও স্টেশনে আর্টিকেল লেখার কাজ করত। ও খুবই শান্ত স্বভাবের একটা ভালো ছেলে। ও কোনো রকম মদ বিড়ি সিগারেট খায় না, কোনো রকম নেশা করে না, সমস্ত নিয়ম মেনে চলে। অ্যাডামকে এক কথায় একটা ভালো ছেলে বলা যেতে পারে। নিজের বাবা মায়ের বাইরে অ্যাডামের জীবনে টোটাল দুজন মানুষ ছিল। একজন হলো ওর বেস্ট ফ্রেন্ড কাইল। ছোটবেলা থেকেই অ্যাডাম আর কাইল একে অপরের খুবই ভালো বন্ধু, আর এখনও ওরা দুজন একসাথে একই অফিসে চাকরি করে। আর দ্বিতীয়জন হলো অ্যাডামের গার্লফ্রেন্ড রেচেল, যে বিগত বেশ কিছু মাস ধরে অ্যাডামের সাথে ওর বাড়িতেই থাকছে। অ্যাডাম নিজের গার্লফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড দুজনকেই খুবই ভালোবাসত। প্রতিদিন সকালে অ্যাডামের বন্ধু কাইল ওকে ওর বাড়ি থেকে তুলে অফিসে নিয়ে যেত, কারণ অ্যাডাম নিজে গাড়ি চালাতে পারত না। এরকমভাবেই একদিন অফিসে যাওয়ার সময় অ্যাডাম কাইলকে জানায়, বিগত বেশ কিছুদিন ধরেই আমার পিঠে খুবই ব্যথা করছে। না আমি ঠিকভাবে হাঁটাচলা করতে পারছি, আর না ঠিকভাবে শুতে পারছি। তাই আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। এই কথাটা শুনে কাইল ওর সাথে একটু মজা করে এই বিষয়টা নিয়ে ওর উপরে হাসাহাসি করতে শুরু করে। এর কিছুদিন পর নিজের পিঠে ব্যথার জন্য অ্যাডাম একজন ডাক্তারের সঙ্গে দেখা করে। সেখানে বেশ কিছু টেস্ট করার পর ডাক্তার জানায় ওর পিঠে শিরদাঁড়ার নিচে একটা টিউমার হয়েছে। এই কথা শুনে অ্যাডাম খুবই হাসতে হাসতে অবাক হয়ে বলে, আমার সাথে এমনটা কিভাবে হবে? আমি তো কোনো রকম নেশা করি না, রোজ এক্সারসাইজ করি, ভালো খাওয়া দাওয়া করি, আমার তো এমন কিছু হওয়ারই কথা না। যেটা শুনে ওই ডাক্তারটা বলে, তোমার এই টিউমারটা হলো একটা বিশেষ ধরনের ক্যান্সার, আর এটা খুবই রেয়ার একটা রোগ। এই রোগের থেকে তোমার বাঁচার সম্ভাবনা হলো 50%। মানে এখন তোমার মারা যাওয়ার বা সুস্থ হয়ে ফিরে আসার সমান সমান চান্স আছে। এই কথাটা শোনার সাথে সাথেই অ্যাডাম প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন আস্তে আস্তে ওর চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে যেতে শুরু করে। এখন মুহূর্তের মধ্যেই যেন ওর আশেপাশের পুরো পৃথিবীটাই বদলে গেছিল। এরপর সেই রাতে বাড়ি ফিরে অ্যাডাম ওর গার্লফ্রেন্ড রেচেলকে এই সমস্ত ঘটনা জানিয়ে দেয়। সবকিছু শোনার পর রেচেল খুবই মন খারাপ করে কাঁদতে শুরু করে। তখন অ্যাডাম ওকে বলে, আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাই তুমি চাইলে এখনই আমাকে ছেড়ে চলে যেতে পারো, তাতে আমি কিছুই খারাপ মনে করব না। কিন্তু রেচেল বলে, একদমই না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি, আর সেজন্য আমি সবসময় তোমার পাশে থেকে তোমার খেয়াল রাখবো। এই অবস্থায় আমি কোনোভাবেই তোমাকে একা ছাড়ব না। এই কথাগুলো শুনে অ্যাডাম মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। এর পরের দিন সকালে ও নিজের বেস্ট ফ্রেন্ড কাইলকেও নিজের এই রোগের ব্যাপারে জানায়। সবকিছু শোনার পর স্বাভাবিকভাবেই কাইলও প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন ও অ্যাডামকে ওর এই ক্যান্সারের ব্যাপারে অনেক রকম প্রশ্ন করতে শুরু করে। আর সেখান থেকেই ও যখন জানতে পারে এই ক্যান্সারে অ্যাডামের সার্ভাইভাল রেট 50-50, তখন ও খুবই খুশি হয়ে হাসতে হাসতে অ্যাডামকে বলে, তাহলে তোমার অবস্থা তো অতটাও খারাপ না, তুমি অনেকটাই ভালো আছো। আমি তো এর থেকে আরো অনেক খারাপ কিছু ভেবে ফেলেছিলাম। সাধারণত ক্যান্সার রোগীদের বাঁচার কোনো সুযোগ থাকে না, কিন্তু তোমার বাঁচার চান্স তো 50%। আর তার উপরে যেহেতু তোমার বয়স অনেক কম, তাই তুমি খুব সহজেই এই ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে ফিরে আসতে পারবে। আর আমি এমন অনেক মানুষকেই দেখেছি যারা ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এসেছে। তাই তুমি একদমই চিন্তা করো না। এখানে কাইলের এই কথাগুলো শুনে অ্যাডাম নিজেও একটু অবাক হয়ে গেছিল। এর পরের দিন এই খবরটা জানানোর জন্য অ্যাডাম ওর বাবা মাকে ওর বাড়িতে আসতে বলে। অ্যাডাম ওর বাবা আর মায়ের থেকে আলাদা হয়ে থাকত, আর বিগত বেশ কিছু বছর ধরেই অ্যাডামের বাবা অ্যালজাইমার রোগে ভুগছিল, যে কারণে উনি সবসময় সবকিছুই ভুলে যেতেন। আর সেজন্যই এখন এতদিন পর এই বাড়িতে আসার পর উনি অ্যাডামকেও চিনতে পারছিলেন না। এখানে এত মাস পর পুরো পরিবার একসাথে হয়ে অ্যাডামের মা খুবই খুশি ছিল। উনি মনে করেছিলেন অ্যাডাম হয়তো ওর গার্লফ্রেন্ড রেচেলকে বিয়ে করতে চায়, আর সেই খুশির খবরটা জানানোর জন্যই হয়তো এখন ওদের দুজনকে এখানে ডেকে আনা হয়েছে। কিন্তু রাতে খাওয়া দাওয়া করার সময় অ্যাডাম যখন ওর মাকে ওর ক্যান্সারের খবরটা জানায়, তখন প্রথমের দিকে ওর মা যেন কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারছিলেন না। আর কিছুক্ষণ পরেই উনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে অ্যাডামকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। এরপর উনি অ্যাডামকে বলেন, এবার থেকে তোমার খেয়াল রাখার জন্য আমি তোমার সাথে এই বাড়িতে এসেই থাকবো। অ্যাডাম বলে, একদমই না, এমনিতেই বাবার অ্যালজাইমার রোগের জন্য বাবাকে সামলাতে তোমার অনেক কষ্ট করতে হয়,
তারপরে আমি এখন তোমাকে আলাদা করে কোনো রকম কষ্ট দিতে চাই না। অ্যাডামের মা বলে, কিছুদিন পরে যখন তোমার কেমোথেরাপি শুরু হবে তখন তুমি আরও বেশি দুর্বল হয়ে যাবে, তখন তোমার খেয়াল রাখবে কে? আর তাছাড়া তুমি তো নিজে গাড়িও চালাতে পারো না, তাই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর নিয়ে আসার কাজটাও বা কে করবে? এই কথাগুলো শুনে পাশের থেকে রেচাল বলে, আমিই করব, আমি অ্যাডামের খেয়াল রাখবো, আর আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজ করব। এখানে রেচালের কথা শুনে মনে হচ্ছিল ও যেন অনিচ্ছা শর্তে একরকম জোর করে এই কথাগুলো বলছিল। এটা শুনে এখন ওর মা মনে মনে একটু নিশ্চিন্ত হয়। এর পরের দিন অ্যাডামকে একজন সাইকোলজিস্টের কাছে পাঠানো হয়। আসলে যে সমস্ত রুগীদের এইরকম মরণ রোগ হয় তাদেরকে রেগুলার ডাক্তারের পাশাপাশি মানসিক সাপোর্টের জন্য একজন সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে বলা হয়। আর এই সমস্ত সাইকোলজিস্টদেরকে সাধারণত স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে পাঠানো হয়। এখন হসপিটালে যাওয়ার পর অ্যাডাম জানতে পেরে ওকে ক্যাথরিন নামে এই সাইকোলজিস্টটা অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রথমের দিকে ক্যাথরিনকে দেখে অ্যাডাম খুবই অবাক হয়ে যায়, কারণ ক্যাথরিনের বয়স মাত্র 24 বছর ছিল। এখন ক্যাথরিনের সাথে একটু কথা বলার পর অ্যাডাম জানতে পারে ক্যাথরিনের পড়াশোনা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। ওর ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্যই ওকে এই হসপিটালে পাঠানো হয়েছে। আর এর আগে ও মাত্র 2জন রোগীর চিকিৎসা করেছে, আর এখন অ্যাডাম হলো ওর 3 নম্বর রোগী। এই কথাগুলো জানার পর অ্যাডাম একটু হতাশ হয়ে যায়। ও বুঝতে পারে যেহেতু ক্যাথরিন এই প্রফেশনে একদমই নতুন, তাই ও হয়তো ভালোভাবে অ্যাডামের চেক আপ করতে পারবে না। আর দেখা যায় সত্যি সত্যি ঠিক তেমনটাই হয়েছে। অ্যাডামের সমস্ত কথা শুনে ওর মনের ভাবটা না বুঝে ক্যাথরিন তোতা পাখির মতন ওর বই থেকে মুখস্থ করা বেশ কিছু কথাই একটানা বলে যাচ্ছিল, যেটা দেখে অ্যাডাম আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। আর ওর মনে মনে আরও বেশি রাগ হতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর অ্যাডামের অফিসেও ওর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। এই পার্টিতে সবাই অ্যাডামের সাথে জোর জবরদস্তি কথা বলে ওকে সান্ত্বনা দিচ্ছিল। এমনকি অফিসের মধ্যে যে মানুষগুলো কখনোই ওর সাথে কথা বলতো না, আজকে তারা ওর খোঁজখবর নিয়ে ওর শরীরের অবস্থা জানতে চাইছিল। যে জিনিসগুলো অ্যাডামের একদমই পছন্দ হচ্ছিল না। ওর মনে হচ্ছিল ওর রোগের ব্যাপারে জানার পর সবাই যেন এখন ওর উপরে দয়া করছে। এই ঘটনার কিছুদিন পর অ্যাডামের কেমোথেরাপি শুরু হয়ে যায়। ও যখন প্রথমবার কেমো নেওয়ার জন্য হসপিটালে ঢুকেছিল তখন ওর মনের মধ্যে খুবই অদ্ভুত চিন্তাভাবনা চলছিল। এই কেমোথেরাপি চলাকালীন ওর সাথে এলেন আর মিচ নামের এই দুটো লোকের পরিচয় হয়। এরাও অ্যাডামের মতনই ক্যান্সার পেশেন্ট ছিল। এরা দুজন অ্যাডামের থেকে বয়সে অনেক বড় ছিল, কিন্তু তারপরেও প্রথম দিন থেকেই এদের দুজনের সাথে অ্যাডামের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। কেমো দেওয়ার পর থেকেই অ্যাডামের শরীর আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যেতে শুরু করে। কেমো দেওয়ার প্রথম রাতেই ওর প্রচণ্ড বমি হয়, যে কারণে ও সারা রাত বাথরুমের মধ্যেই দুর্বল হয়ে বসে থাকে। কিন্তু ওর এই অবস্থার কথা জানার পরেও রেচাল কোনোভাবেই ওর পাশে গিয়ে ওকে সাপোর্ট করে না। এর পরের দিন অ্যাডাম আবারও ওর সাইকোলজির সেশনের জন্য ক্যাথরিন নামের সেই ডাক্তারটার সঙ্গে দেখা করে। আসলে এখন কেমো নেওয়ার পাশাপাশি ওকে নিয়মিতভাবে সাইকোলজিস্টের কাছ থেকে ওর ট্রিটমেন্ট করাতে হবে, যাতে এই রোগের সাথে লড়াই করার জন্য ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। যদিও আজকের সেশন চলাকালীন অ্যাডাম হঠাৎ করে প্রচণ্ড রেগে গিয়ে ক্যাথরিনকে খুবই উল্টোপাল্টা বলতে শুরু করে। আসলে নিজের এই কঠিন রোগের কারণে ও ভিতর থেকে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেছিল। যদিও ক্যাথরিনের ওপরে রাগ দেখানোর সাথে সাথেই অ্যাডাম নিজের ভুলটা বুঝতে পেরে ওর কাছে ক্ষমা চায়। এখন ক্যাথরিন ওর এই সমস্ত কথার কোনো উত্তর না দিয়ে ওকে বেশ কিছু বইয়ের একটা লিস্ট দিয়ে বলে, তুমি যদি এখন এই বইগুলো পড়তে পারো তাহলে ক্যান্সার রোগের সাথে লড়াই করতে তোমার অনেকটা সুবিধা হবে। এরপর আগামী কিছুদিনের মধ্যেই অ্যাডাম মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে ও নিজের সমস্ত চুল কেটে পুরোপুরি ন্যাড়া হয়ে যায়। এর পরের দিন অ্যাডাম যখন আবারও কেমোথেরাপির জন্য যায় তখন এলেন আর মিচ ওকে বলে, আজ আমরা তোমার গার্লফ্রেন্ড রেচালের সঙ্গে দেখা করতে চাই। যে কারণে বেশ কিছুক্ষণ পর এরা তিনজন যখন নিজেদের কেমোথেরাপির সেশন শেষ করে হসপিটাল থেকে বাইরে বেরোয় তখন অ্যাডাম রেচালকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিল না। যে কারণে ও বারবার রেচালকে কল করতে থাকে, কিন্তু দেখা যায় তখন ওর ফোনটাও বন্ধ ছিল। যে কারণে এখন অ্যাডাম বাধ্য হয়ে খুবই লজ্জার সাথে এলেন আর মিচকে বলে, রেচাল হয়তো কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই ওর আসতে একটু দেরি হবে। তোমরা দুজন এখন এখান থেকে চলে যাও, আমি পরে তোমাদের সাথে ওর দেখা করিয়ে দেব। এরপর অ্যাডাম একা একাই ওই হসপিটালের সামনে রাস্তায় বসে রেচালের জন্য অপেক্ষা করতে থাকে। আর এইভাবে ঠান্ডার মধ্যে 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পর অবশেষে রেচাল ওকে নেওয়ার জন্য ওখানে চলে আসে। এখন আসার সাথে সাথে রেচাল বলে, আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমার ফোনটাও বন্ধ হয়ে গেছিল, তাই আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। যেটা শুনে অ্যাডাম ওর উপরে কোনো রকম রাগ না দেখিয়ে খুবই শান্তভাবে ওকে বলে, তোমার এই কাজগুলো করার দরকার নেই, আমি একাই আমার সমস্ত সমস্যা সামলে নিতে পারবো। কিন্তু রেচাল ওর কাছে ক্ষমা চেয়ে বলে, এরপর থেকে আর এমন ভুল কখনোই হবে না। এর পরের দিন অ্যাডাম আর কাইল মিলে লাইব্রেরিতে বই কেনার জন্য চলে যায়। আসলে ডক্টর ক্যাথরিন অ্যাডামকে যে বইগুলো পড়তে বলেছিল এখন ওরা সেগুলোই এখানে নিতে এসেছিল।
এখন এই বইগুলো কেনার সময় কাইল অ্যাডামের ক্যান্সারের কথা বলে ওই লাইব্রেরির মধ্যে থাকা একটা মেয়ের সিম্প্যাথি নিয়ে তার সাথে বেশ ভালো করে বন্ধুত্ব করে নেয়। এরপর সেই রাতে বাড়ি ফিরে অ্যাডাম একা একাই বসেছিল, কারণ কোনো একটা কাজের জন্য রেচাল ওকে কোনো কিছু না বলেই বাড়ির বাইরে চলে গেছিল, আর এখন ওর ফোনটাও বন্ধ ছিল। সেজন্য এখন অ্যাডাম বাড়িতেই রেচালের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এসব কিছুর মধ্যে অ্যাডামের মা ওকে বারবার কল করছিল, কিন্তু অ্যাডাম ইচ্ছা করেই ওর মায়ের কলটা রিসিভ করে না। আসলে অ্যাডামের মা ওকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করত, কিন্তু এই বিষয়গুলো অ্যাডামের একদমই পছন্দ ছিল না, আর সেজন্যই ও নিজের মার সাথে বেশি কথা বলতো না। অন্যদিকে দেখা যায় কাইল আজ সকালে লাইব্রেরিতে পরিচয় হওয়া সেই মেয়েটার সঙ্গে ঘুরতে বেরিয়েছে। এখন ওরা দুজন একটা আর্ট গ্যালারিতে গিয়ে বেশ কিছু ছবি দেখছিল, আর এখানেই কাইল দূর থেকে রেচালকে দেখতে পায়। দেখা যায় রেচাল একটা অচেনা লোককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর একটা সময় ও সেই লোকটাকে কিস করতে শুরু করে দেয়। দূর থেকে এসব কিছু দেখে কাইল প্রচণ্ড অবাক হয়ে গিয়ে তাড়াতাড়ি করে এই ঘটনার বেশ কিছু ছবি তুলে নেয়। অন্যদিকে দেখা যায় বাড়িতে অ্যাডাম অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এরপর যখন রেচাল অনেক রাতে বাড়ি ফিরে আসে, তখন অ্যাডাম ওকে দেখে বলে, আজ সারাদিনটা আমার একটুও ভালো কাটেনি, তাই তুমি কি আমাকে একটা হাগ করবে? এই কথা শুনে রেচাল অভিনয় করতে করতে বলে, আমার খুবই ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাতে চাই। এসব কিছুর মধ্যেই ওখানে হঠাৎ করে কাইল চলে আসে। এখন ও রেচালের সামনেই অ্যাডামকে বলে, আমার অনেকদিন ধরেই মনে হচ্ছিল রেচাল তোমাকে চিট করছে, আর আজকে আমি সেটার প্রমাণও পেয়ে গেছি। এই কথা বলেই ও অ্যাডামকে রেচালের সেই অচেনা লোকটাকে কিস করার বেশ কিছু ছবি দেখিয়ে দেয়। এসব কিছু দেখে অ্যাডাম তো প্রচণ্ড অবাক হয়ে গেছিল। এখন যেন ও কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারছিল না। এখন অ্যাডাম খুবই অবাক হয়ে রেচালকে প্রশ্ন করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এখন হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর রেচালও নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয়। ও বলে, তুমি জানো না এই কাজটা করতে আমার কতটা কষ্ট হয়েছে, আর তুমি যখন অসুস্থ হও তখন আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত, তাই আমি ভুল করে এটা করে ফেলেছি। যেটা শুনে অ্যাডাম বলে, আমি যখন আমার ক্যান্সারের ব্যাপারে জানতে পারি আমি তো তখনই তোমাকে চলে যেতে বলেছিলাম, তাহলে তারপরেও তুমি এতদিন ধরে আমার সাথে কেন রয়েছো? রেচাল বলে, কারণ আমি তোমাকে একা ছাড়তে চাইনি, আর এখন তুমি এই বিষয়টা নিয়ে বেশি ভেবো না। তোমার তো অনেক শরীর খারাপ, তাই চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। এই বিষয়টা নিয়ে না হয় পরে অন্য কোনো দিন কথা বলা যাবে। পাশের থেকে এসব কিছু শুনে কাইল প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমার এই কথাগুলো আমি একদমই সহ্য করতে পারছি না। এত কিছু করার পরেও তোমার এখনো মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে? আসল সত্যি কথা হলো, তুমি কখনো কোনোদিনও অ্যাডামকে ভালোবাসোনি। তুমি শুধু ওর এই বাড়িতে ফ্রিতে থাকার জন্যই ওর সাথে ভালোবাসার অভিনয় করছিলে, আর আজও তুমি এই বাড়িতে থাকার জন্য অ্যাডামের দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করতে চাইছো। তবে আমি এমনটা কোনোভাবেই হতে দেব না। তুমি এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই কথা বলে ও রেচালকে প্রচণ্ড উল্টোপাল্টা গালাগালি করে জোর করে সেই রাতেই ওকে ওই বাড়ি থেকে বের করে দেয়। যদিও যাওয়ার আগে রেচাল বারবার বলছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার খেয়াল রাখবো, তুমি আমাকে ফিরিয়ে নাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাডামও এখন পুরোপুরিভাবে ওর সমস্ত চালাকি বুঝে গেছিল। সেজন্য এখন রেচালের এই অভিনয় দেখার পরেও অ্যাডাম ওর কোনো কথার উত্তর দেয় না। তবে এই দিনের পর থেকে অ্যাডাম পুরোপুরিভাবে একা হয়ে গেছিল। এখন এই পুরো বাড়িতে ও একাই থাকতো। এমনকি এখন ও একা একাই ট্রেনে বাসে করে ডাক্তার দেখাতে যেত। এখন ও আর কারোভাবে নির্ভর করে থাকতে চাইছিল না। ওর হাসি খুশি সুন্দর জীবনটা যে একদিন এই জায়গায় এসে দাঁড়াবে সেটাও কখনো কল্পনাও করতে পারিনি। যদিও কাইল মাঝে মাঝে সুযোগ পেলেই অ্যাডামের সঙ্গে দেখা করার জন্য চলে আসতো, কিন্তু তারপরেও নিজের বেশিরভাগ সময়টাই অ্যাডামকে একা একা কাটাতে হতো, যে কারণে ও মাঝে মাঝেই মানসিকভাবে খুবই হতাশ হয়ে থাকতো। ওকে এইরকম মন খারাপ করে থাকতে দেখে একদিন কাইল ওকে বলে, তোমার তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তাই তুমি তো এখন নতুন নতুন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে পারো। তোমার ক্যান্সারের ব্যাপারে জানলে সমস্ত মেয়েরা তোমার উপরে দয়া দেখিয়ে খুব সহজেই তোমার সাথে বন্ধুত্ব করে নেবে, আর এইভাবে নতুন নতুন মানুষের সাথে মিশলে তোমার মনটাও অনেক ভালো হয়ে যাবে। এই কথা বলেই ও এক রাতে অ্যাডামকে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে ও দুটো মেয়ের সাথে অ্যাডামের বেশ ভালো বন্ধুত্বও করিয়ে দেয়। কিন্তু একটা সময় পর এই জিনিসগুলো অ্যাডামের একদমই ভালো লাগছিল না। নিজের রোগের কারণে এখন সবসময় ওর মনটা খুবই খারাপ হয়ে থাকতো। একদিন নিজের কেমোথেরাপি করে অ্যাডাম হসপিটালের বাইরে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। তখনই পাশের থেকে ওর সাইকোলজিস্ট ক্যাথরিন ওকে দেখতে পায়। ক্যাথরিন বলে, তুমি এইভাবে একা একা বাসের জন্য অপেক্ষা করছো কেন? আমার কাছে গাড়ি আছে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। যদিও প্রথমের দিকে অ্যাডাম কোনোভাবেই ওর সাথে ওর গাড়িতে যেতে চাইছিল না, কিন্তু ক্যাথরিন একরকমভাবে জোর করেই অ্যাডামকে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর রাস্তায় যেতে যেতে ওরা দুজন নিজেদের মধ্যে বেশ অনেকটা গল্প করে। এর আগে এতদিন অবধি ক্যাথরিন অ্যাডামকে শুধুমাত্র বই থেকে পড়া জ্ঞানের কথা বলতো, কিন্তু আজকে প্রথমবারের জন্য ও অ্যাডামের সাথে মন থেকে ভালোভাবে একজন বন্ধুর মতন করে কথা বলছিল।
এমনকি ক্যাথরিন এটাও জানায় বেশ কিছু মাস আগেই ওর ব্রেকআপ হয়ে গেছে, আর সেজন্যই এখন ওরও সবসময় খুবই মন খারাপ থাকে। আজ প্রথমবারের জন্য ক্যাথরিনের সাথে মন খুলে কথা বলে অ্যাডামেরও বেশ অনেকটা ভালো লাগে। এরপর অ্যাডামকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার পর ক্যাথরিন ওকে নিজের পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে বলে, তোমার যদি কখনো মন খারাপ হয় অথবা কোনো কারণে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে, তাহলে তুমি এই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারো। এই ঘটনার কিছুদিন পর রেচাল আরও একবার অ্যাডামের বাড়িতে এসে ওর সঙ্গে দেখা করে। রেচাল কাঁদতে কাঁদতে ওকে বলে, আমি তোমার সঙ্গে সবকিছু ঠিক করে নিতে রাজি আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি আবার এই বাড়িতে ফিরে এসে তোমার খেয়াল রাখতে চাই। আর তাছাড়া তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমার মন একটুও ভালো ছিল না। এই কথাগুলো বলতে বলতেই ও অ্যাডামকে জোর করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেটা দেখে অ্যাডাম একটু রেগে গিয়ে ওকে বলে, তুমি তো কখনো কোনোদিনও আমাকে ভালোবাসোনি। তুমি শুধু আমার বাড়িতে থাকার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে, আর সেজন্য আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি এখনই আমার বাড়ি থেকে চলে যাও। এই কথা বলেই ও আরও একবার রেচালকে ওর বাড়ি থেকে বের করে দেয়। এখন অ্যাডাম যেন পুরোপুরিভাবেই একা থাকতে শিখে গেছিল। এখন ও নিজের বেশিরভাগ সময়টাই নিজের বন্ধু কাইলের সাথে কাটাতো, আর মাঝে মাঝে ও অ্যালেন আর মিচ নামের সেই দুজন ক্যান্সার পেশেন্টের সঙ্গে দেখা করে তাদের সাথেও সময় কাটাতো। একদিন এরা সবাই যখন মিচের বাড়িতে বসে গল্প করছিল, তখন অ্যাডাম লক্ষ্য করে মিচের ওয়াইফ ওকে খুবই ভালোবাসে, ওর খুবই খেয়াল রাখে। এটা দেখে অ্যাডামের একটু মন খারাপ হয়ে যায়, কারণ ও রেচালের কাছ থেকে কখনোই এমন ধরনের ভালোবাসা পায়নি। এর পরের দিন অ্যাডাম যখন ওর সাইকোলজির সেশন নেওয়ার জন্য ক্যাথরিনের কাছে যায়, তখন ওর মা ওকে কল করে, কিন্তু অ্যাডাম ওর মায়ের সাথে ভালোভাবে কথা না বলে তাড়াতাড়ি করে ওনার কলটা কেটে দেয়। এরপর অ্যাডাম ক্যাথরিনকে বলে, আমার মা একটু পাগল, উনি সবসময় আমাকে নিয়ে একটু দুশ্চিন্তা করেন, আর সবসময় কল করে আমার খোঁজ খবর রাখার চেষ্টা করেন, যে জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। তাই আমি আমার মার সাথে ভালোভাবে কথা বলি না। এমনকি আমার মা আমাকে কল করলে আমি মাঝে মাঝে তার কলটা রিসিভও করি না। এটা শুনে ক্যাথরিন বলে, তোমার মায়ের জীবনে শুধুমাত্র দুজন মানুষ আছে, একজন হলো তার স্বামী মানে তোমার বাবা, আর একজন হলো তার ছেলে মানে তুমি নিজেই। কিন্তু সমস্যা হলো তার স্বামী অ্যালজাইমার রোগের কারণে তার সাথে কথা বলতে পারে না, আর তার ছেলে তার সাথে ইচ্ছা করেই কথা বলে না। তাহলে তো তোমার মা তোমার থেকে আরও বেশি কষ্টের মধ্যে আছে। এই কথা শুনে এখন অ্যাডাম নিজের ভুলটা বুঝতে পারে। ও বুঝতে পারে মাঝে মাঝে কাজের ফাঁকে সময় বের করে ওর মার সাথে ওর কথা বলা উচিত। এর কিছুদিন পর অ্যাডাম যখন কেমোথেরাপির জন্য যায়, তখন ও অ্যালেনের কাছ থেকে জানতে পারে আগের রাতেই ওদের বন্ধু মিচ মারা গেছে। এই কথা শুনে অ্যাডাম যেন কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারছিল না। ও বলে, আমরা তো কিছুদিন আগেই মিচের বাড়িতে গেছিলাম, তখন তো ও পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু এখন হঠাৎ করে এসব কি হয়ে গেল। এখন অ্যাডামের মনে হতে লাগে খুব তাড়াতাড়ি হয়তো মিচের মতন ওকেও মারা যেতে হবে। সেজন্য এরপর থেকে ও বেশিরভাগ সময়টাই খুবই মন খারাপ করে দুশ্চিন্তার মধ্যে থাকতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর অ্যাডাম নিজের বাবা আর মায়ের সাথে আরও একবার ডাক্তারের কাছে চেক আপ করার জন্য যায়, কিন্তু এখানে আসার পরেও অ্যাডামের মা ওকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করছিল, যেটা দেখে প্রথমের দিকে অ্যাডাম ওর মায়ের ওপরে একটু রেগে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও নিজের ভুলটা বুঝতে পেরে ওর মাকে বলে, আচ্ছা আমার কথা বাদ দাও, তুমি বলো তুমি এখন কেমন আছো, এখন তুমি নিজের সময় কাটাও কিভাবে। অ্যাডামের মা বলে, তুমি তো কোনোদিনও কখনোই আমার খোঁজ নাওনি, তাই আমি আমার বেশিরভাগ সময়টাই ক্যান্সার সাপোর্ট গ্রুপে গিয়ে কাটাই। এই সাপোর্ট গ্রুপটা সেই সমস্ত বাবা মায়ের জন্য তৈরি করা হয়েছে যাদের বাচ্চাদের ক্যান্সার হয়েছে। সেখানে আমরা সমস্ত বাবা মায়েরা একসাথে মিলে একে অপরকে সান্ত্বনা দিয়ে নিজেরা ভালো থাকার চেষ্টা করি। এটা শুনে অ্যাডাম খুবই অবাক হয়ে বলে, আমি জানতাম না তুমি কোনো সাপোর্ট গ্রুপে যাও। অ্যাডামের মা বলে, তুমি জানবে কিভাবে, তুমি তো কখনোই আমার সাথে কথা বলো না, আমাকে কল ব্যাক করো না। এই কথা শুনে অ্যাডাম বুঝতে পারে ওর ক্যান্সারের কারণে শুধু ওর একার জীবনই নষ্ট হয়নি, ওর পুরো পরিবার আর ওর সমস্ত কাছের মানুষের ওপরেই সেটার প্রভাব পড়েছে। এর কিছুক্ষণ পর ডাক্তার এসে এদেরকে জানায়, এতদিন ধরে কেমোথেরাপি দেওয়ার পরেও অ্যাডামের শরীরের ক্যান্সারটা একটুও কমেনি, বরং এখন ওর শিরদাঁড়ার সেই টিউমারটা আগের থেকে আরও একটু বড় হয়ে গেছে। তাই এখন অপারেশন করে ওর সেই টিউমারটা কেটে বাদ দিতে হবে। কিন্তু সমস্যা হলো এই অপারেশনটা খুবই রিস্কি, সামান্য একটু ভুল হলেই অ্যাডাম সারা জীবনের মতন প্যারালাইজড হয়ে যেতে পারে, এমনকি ও মারাও যেতে পারে। তাই এদেরকে খুবই বড় ডাক্তার দিয়ে খুবই সাবধানে এই অপারেশনটা করতে হবে। এই কথা শুনে অ্যাডাম আর ওর মা ওরা প্রত্যেকে খুবই চিন্তায় পড়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গিয়ে অ্যাডামের সেই অপারেশনের দিনটা চলে আসে। তবে অপারেশনের আগের রাতে অ্যাডাম কাইলের সাথে একটা পার্কে গিয়ে বসে থাকে। ছোটবেলা থেকে এখনো অবধি এরা মাঝে মাঝে এই পার্কে এসেই নিজেদের সময় কাটাতো, আর আজ নিজের জীবনের শেষবারের জন্য অ্যাডাম আরও একবার এই পার্কে এসেছিল। অ্যাডামের মনে হয়েছিল কালকের অপারেশনে ও হয়তো মারা যাবে, আর এটাই হয়তো ওর শেষ রাত। তাই এখন ও কাইলের সাথে গল্প করতে করতে নিজেদের ছোটবেলার বেশ কিছু স্মৃতি মনে করতে থাকে, আর কাইল ওর পাশে বসে একা একা ড্রিঙ্ক করতে থাকে।
এরপর ওই পার্ক থেকে বাড়ি ফেরার সময় অ্যাডাম কাইলকে বলে, আজকে আমি তোমার গাড়িটা চালাতে চাই। এটা শুনে কাইল হাসতে হাসতে বলে, কিন্তু তুমি তো গাড়ি চালাতে পারো না। অ্যাডাম বলে, পারি না তাতে কি হয়েছে, এখনই আমি গাড়ি চালাতে চাই। বলতে পারো এটাই আমার শেষ ইচ্ছা। যদিও প্রথমের দিকে কাইল ওকে কোনোভাবেই নিজের গাড়ির চাবি দিতে চাইছিল না, কিন্তু অ্যাডাম একরকমভাবে জোর করেই ওর কাছ থেকে চাবি নিয়ে নিজে থেকেই গাড়ি চালাতে শুরু করে দেয়। এখন ও জোরে গাড়ি চালিয়ে সরাসরি একটা রং ওয়েতে ঢুকে পড়ে, যেটা দেখে কাইল পাশের থেকে প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে ওর গাড়ির হ্যান্ডব্রেক চেপে ওর গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। কাইল বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি এটা কি করছো? কিন্তু অ্যাডাম ওর এই কথার কোনো উত্তর না দিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে ওকে নিজের গাড়ি থেকে বের করে দেয়। এরপর অ্যাডাম গাড়ির মধ্যে বসে একা একা পাগলের মতন জোরে জোরে চিৎকার করতে থাকে। পাশের থেকে এসব কিছু দেখে কাইল কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন অ্যাডাম জোরে জোরে চিৎকার করে বলে, তুমি আমার স্বার্থপর বন্ধু, এতদিন ধরে তুমি আমার ক্যান্সারের কথা বলে মেয়েদের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে বেরিয়েছ, কিন্তু আমাকে নিয়ে তোমার একটুও চিন্তা নেই। এই কথা বলেই ও কাঁদতে কাঁদতে ক্যাথরিনকে কল করে। এখন অ্যাডাম ফোনের মধ্যে ক্যাথরিনকে বলে, আমার মনে হচ্ছে কালকের অপারেশনেই আমি মারা যাব, আর সেই কথাটা ভেবেই আমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, তাই আমি কোনো কিছু বুঝতে না পেরেই তোমাকে কল করেছি। আমি চাই সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। এই রোগের সাথে লড়াই করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আর কালকে আমার অপারেশনটা যদি ঠিকভাবে না হয় তাহলে আমার সবকিছুই শেষ হয়ে যাবে। এখন অবধি আমার অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে। না আমি আমার পছন্দের জায়গায় ঘুরতে যেতে পেরেছি, আর না আমি কোনো মেয়েকে মন থেকে বলতে পেরেছি আমি তাকে কতটা ভালোবাসি। খুব ভালো হতো যদি আমার জীবনে তোমার মতন একটা গার্লফ্রেন্ড থাকতো। অ্যাডাম বলে, আমি জানি এখন আমার কথাগুলো শুনতে হয়তো খুবই বোকা বোকা লাগছে, কিন্তু আমার মনের মধ্যে যা কিছু চলছে আমি সবটাই তোমাকে বললাম। অন্যদিক থেকে ক্যাথরিনও ওর সাথে খুবই ভালোভাবে কথা বলতে থাকে। ক্যাথরিন বলে, কালকে তোমার অপারেশন হয়ে গেলেই আমি তোমার সঙ্গে দেখা করব, তুমি দেখো কালকে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে এখন অ্যাডামেরও মনটা একটু ভালো হয়ে যায়। এরপর অ্যাডাম কাইলকে ওর বাড়ি পৌঁছে দেয়, কারণ কাইল এখন অনেক নেশার মধ্যে ছিল। এখন কাইলের ঘরের মধ্যেই অ্যাডাম একটা বই দেখতে পায়, যে বইতে লেখা ছিল ফেসিং ক্যান্সার টুগেদার। এই বইতে লেখা ছিল ক্যান্সার পেশেন্টদের সঙ্গে কিভাবে মেশা উচিত আর কিভাবে তাদের মন ভালো রাখা যায়। এখন দেখা যায় কাইল এই পুরো বইটাই পড়ে ফেলেছে, এমনকি ও এই বইয়ের মধ্যে বেশ অনেকগুলো ইম্পর্ট্যান্ট লাইনও মার্ক করে রেখেছে। এটা দেখে অ্যাডাম একটু অবাক হয়ে যায়, কারণ কাইল কখনোই বই পড়তে একদমই পছন্দ করত না, কিন্তু অ্যাডামের জন্য বিগত বহুদিন ধরেই কাইল এই বইটা পড়ছিল। এটা দেখে অ্যাডাম খুব ভালোভাবেই বুঝতে পারে কাইল মন থেকে ওকে সত্যি সত্যি খুবই ভালোবাসে, কিন্তু ও কখনোই সামনে থেকে ওর ভালোবাসাটা অ্যাডামকে দেখাতে চায় না। এর পরের দিন সকালেই অ্যাডামের অপারেশন ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে ও নিজের পোষা কুকুরকে একটু বেশি করে খাবার খেতে দিয়ে আসে, কারণ এই অপারেশন থেকে যদি ও বেঁচে না ফেরে তাহলে এটাই হবে ওর কুকুরকে দেওয়া ওর শেষ খাবার। এরপর ও নিজের পুরো ঘরটাকে শেষবারের মতন একবার ভালোভাবে দেখে বাইরে বেরিয়ে আসে। প্রত্যেকদিন অফিসে নিয়ে যাওয়ার মতন আজ সকালেও কাইলি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তবে বাকি অন্য দিনের মতন আজ আর কাইলের মুখে কোনো হাসি ছিল না। এখন ও খুবই উদাস মনে অ্যাডামকে হসপিটালে নিয়ে যাওয়ার পর বলে, তুমি ভিতরে গিয়ে নিজের অপারেশন শুরু করতে লাগো, আমি ততক্ষণে গাড়িটাকে পার্ক করে আসছি। কাইল এমন একটা অভিনয় করছিল যেন অ্যাডামকে নিয়ে ওর কোনো চিন্তাই নেই, কিন্তু ভিতর থেকে ও প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল। এখন গাড়ি থেকে বেরোনোর আগে অ্যাডামও ওকে ভালো করে জড়িয়ে ধরে বিদায় জানায়। ভিতরে হসপিটালের মধ্যে অ্যাডামের বাবা মা ওর জন্য অপেক্ষা করছিল। এখন সমস্ত ডকুমেন্টে সই করার পর অ্যাডামকে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। তবে পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে অ্যাডাম ওর বাবা মাকে দেখে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। ও কাঁদতে কাঁদতে ডাক্তারদেরকে বলে, আপনারা যেভাবেই হোক আজকে আমাকে সুস্থ করে ফিরিয়ে আনুন, আমি এত তাড়াতাড়ি এইভাবে মরতে চাই না। এরপর কাঁদতে কাঁদতে ও নিজের মা আর বাবাকে বিদায় জানিয়ে অপারেশন রুমে চলে যায়। ভিতরে যখন অ্যাডামের অপারেশন চলছিল তখন বাইরে ওর বাবা মা কাইল এরা প্রত্যেকেই প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল। এমনকি এই অপারেশন চলাকালীন ওখানে ক্যাথরিনও চলে আসে। এরপর বেশ অনেকটা লম্বা সময় অপেক্ষা করার পর অ্যাডামের অপারেশন কমপ্লিট হয়ে যায়। ডাক্তারেরা জানায় অ্যাডামের অপারেশন সাকসেসফুল হয়েছে, আর এরা খুব ভালোভাবেই অ্যাডামের শিরদাঁড়ার সেই টিউমারটাকে বাইরে বের করে এনেছে। কিন্তু এই অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, এর জন্য অ্যাডামের শরীরের অনেক হাড় আর মাংসপেশি কেটে বাদ দিতে হয়েছে, আর তাই ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেক মাস সময় লেগে যাবে। এখন অ্যাডাম পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এই কথাটা শুনেই এরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে একে অপরকে আনন্দে জড়িয়ে ধরে। এখন অবশেষে অ্যাডাম নিজের বিপদ কাটিয়ে আবার আগের মতো নিজের সুস্থ জীবনে ফিরে আসতে পেরেছিল। এরপর আগামী বেশ কিছু মাসের মধ্যেই ও পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে, আর ক্যান্সার থেকে ফিরে আসার পর ওর ক্যাথরিনের সাথে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়। এখন অবশেষে অ্যাডাম এমন একজন মানুষকে পেয়েছিল যে ওর ব্যাপারে সবকিছু জানার পরেও ওকে মন থেকে ভালোবাসত। এখন ও আবার নতুনভাবে নতুন করে নিজের জীবনটা শুরু করতে পেরেছিল,
আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। আমাদের আজকের এই মুভির যিনি রাইটার ছিলেন তার নাম হলো উইল রাইজার। আর এই সম্পূর্ণ সিনেমাটা তার জীবনের সত্যি কাহিনী থেকেই তৈরি করা হয়েছে। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।